হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আজ আমরা করছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার মডেল প্রশ্ন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষা 2025-এর বাংলা। নাম্বার 1 দেখো রয়েছে, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1-এর ক, সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ? লেখককে নরহরি দাস আসলে কে? সে কাকে ভয় দেখাতে চেয়েছিল? শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন? উত্তরটি লিখবে, উদ্ধৃত কথাগুলি নরহরি দাস গল্পের অংশ। লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নরহরি দাস আসলে ছাগলছানা, সে বাঘকে ভয় দেখাতে চেয়েছিল। শিয়াল বাঘকে নিয়ে আবার যখন ফিরে আসছে তখন ছাগল বুদ্ধি করে বাঘকে শুনিয়ে বলে যে শিয়ালকে 10টি বাঘ আনতে করি দিয়েছে, আর শিয়াল কিনা লেজে দড়ি দিয়ে বেঁধে একটি বাঘ নিয়ে এলো। এই কথা শুনেই বাঘ ভয়ে ছুটে পালায়। নাম্বার খ, কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। উদ্ধৃতিটি কার লেখা, কোন রচনার অংশ? কাজটি কি? কাজটি সহজ মনে হলো না কেন? কাজটা কিভাবে সম্ভব হলো? উত্তরটি লেখো। উদ্ধৃতাংশটি তেতসুকো কুরুয়ানাগির লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পের অংশ। কাজটি ছিল ইয়াসুয়াকি চানকে গাছে ওঠানো। ইয়াসুয়াকি চান পোলিওর জন্য পঙ্গু ছিল, সে তার হাতে পায়ে কোনো জোর পেত না, তাই কাজটি সহজ ছিল না। ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে তার পক্ষে ময়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা সম্ভব ছিল না। তত্ত্বচান নিচ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ করে উপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল, আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পেছনটা ঠেলে দিচ্ছিল। এভাবেই কাজটা সম্ভব হলো। নাম্বার ক, আমি নিজেও বোতোকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তাকে, কার লেখা, কোন রচনার অংশ? বোতোকে, তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি? বক্তার চোখে দেখা বোতো শারীরিক গঠনের পরিচয় দাও। উত্তরটি লিখবে, আমাজনের জঙ্গলে গল্পের অংশ। বোতো হলো আমাজনের জলের দেবতা। বোতো সম্পর্কে আমাজন জঙ্গলে প্রচলিত বিশ্বাসটি এই যে তিনি আমাজনের দেবতা এবং অঞ্চলটিকে বিপদ থেকে রক্ষা করেন তিনি। সাধারণ মানুষের বিশ্বাস বোতো তাদের রক্ষাকর্তা। জলের তলায় মস্ত শহর, সেখানে রয়েছে তার বিশাল আকৃতির প্রাসাদ। প্রাসাদটি রঙিন পাথরের তৈরি। গল্পকথকের চোখে বোতো খুব লম্বা আকৃতির জলজ প্রাণী, তার নাক বা ঠোঁট খুব সরু। লম্বায় সে 1-1.5 হাত। বোতোর মাথা মস্ত বড় এবং মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চাইতেও বড়। আর 5টা মাছের মতো এর লেজ দুদিকে ভাগ হয়ে গেছে। বোতোর গায়ের রং গোলাপি ঘেঁষা। নাম্বার খ, এবার ফেরবার পালা। কার লেখা, কোন রচনার অংশ? বক্তাকে। তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল? শুভ্র তুষার কার মৃতদেহের উপর কবর রচনা করল? উত্তরটি লিখবে, উক্তিটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লিখিত দক্ষিণ মেরু অভিযান গদ্যাংশের অংশ। বক্তা ক্যাপ্টেন স্কট, তার পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। ফেরবার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা ভয়াবহ বিপদের মুখে পড়েন। ফেরবার সময় জমট বরফের বৃষ্টি অক্লান্তভাবে ঝরে পড়তে থাকে। পথের দিশা যেন তুষার ঝড়ের মধ্যে হারিয়ে যায়। ক্যাপ্টেন ও তার সহযাত্রীরা ক্রমশ অবসন্ন হয়ে পড়েন। একে একে তার সঙ্গীরা মারা যান এবং একসময় নিজেও মৃত্যু বরণ করেন। শুভ্র তুষার ক্যাপ্টেন স্কটের মৃতদেহের উপর কবর রচনা করল। নাম্বার তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ? এর লেখককে, কে কাকে এই কথা বলেছিল? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? উত্তরটি লিখবে, উদ্ধৃত অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ। লেখক এখানে হবে লেখিকা পুণ্যলতা চক্রবর্তী। এই কথা লেখিকার মা লেখিকাকে বলেছিলেন। একদিন লেখিকা ও তার দাদা চোর পুলিশ খেলছিলেন। লেখিকা চোর সেজেছিলেন
এবং তার হাতের একটি সাপমুখো বালার একটি মুখ ফাঁক করে সেটিকে হাতকড়া বানিয়ে দাদা লেখিকাকে ধরে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ লেখিকা এক ঝটকায় হাত ছাড়িয়ে নেবার সময় তার নতুন বালা ভেঙে 2-3 টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল। লেখিকা বালার টুকরোগুলি তার মায়ের কাছে নিয়ে গেলে তখন তিনি ওই কথাটি বলেছিলেন। নাম্বার 2, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 এর ক। চৌপর দিনভর দেয় দূর পাল্লা, কবিকে কে দূর পাল্লা দেয়? চৌপর শব্দের অর্থ কি? নৌকাতে কতজন মাঝি ছিল? উত্তরটি লেখো। কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপ অর্থাৎ নৌকা দূর পাল্লা দেয়। চৌপর শব্দের অর্থ 4 প্রহর বা সমগ্র দিন অথবা রাত। নৌকাটিতে 3 জন মাঝি ছিলেন। নাম্বার খ, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? উত্তরটি লেখো। আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাসের লেখা। আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে এই প্রত্যাশা করেছেন যে তারা মুখের কথায় বড় না হয়ে কাজে বড় হবে। সমস্ত দেশবাসীর মানুষের মতো মানুষ হয়ে ওঠার প্রতিজ্ঞা করা উচিত। নাম্বার গ, যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার। কবিকে কোন কবিতার অংশ? এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটি লিখবে। কবি প্রেমেন্দ্র মিত্র মালগাড়ি কবিতার অংশ। এর মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন কবির মালগাড়ি হওয়ার ইচ্ছা, কারণ মালগাড়ি ঘটর ঘটর করে দিনরাত চলে, কোনো বাধা ধরা নিয়ম নেই, না আছে ব্যস্ততা। সব লাইনকে নিজের মনে করে খুশি মতো যতদূর হোক চলে যাবেন। কবির এই ধীরে অশেষ চলাতেই সুখ। নাম্বার ঘ, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রেতি। কবিতার কবিকে কারা কেন এই প্রার্থনা করেছে? এখানে উত্তর লিখবে। কবিতার কবি জসিম উদ্দিন। আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে সকলেই প্রার্থনা করছে। আল্লাহর কাছে প্রার্থনা করছে এই কারণেই, বৃষ্টির অভাবে হালের গরু বেঁধে রেখে গৃহস্থ কাঁদছে, বিলে পানকৌড়ি পানি পানি করে মরছে এবং খোপে বসে কপত কপতি কাঁপছে। মনে হয় মেঘরাজ ঘুমিয়ে রয়েছেন। সুতরাং সবাই মিলে আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, আল্লাহ মেঘ দে পানি দে। নাম্বার উম, দুঃখিনী তুই তাই তো মায়ে দুঃখ ঘুচাবো আজ। কোন কবিতার অংশ? কবিকে দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান? উত্তরটি লিখবে। আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। কবির নাম কাজী নজরুল ইসলাম। কবি দেশমাতাকে দুঃখিনী মা বলে সম্বোধন করে জগৎ জোড়া সুখ এনে দেশমাতার লজ্জা ঘোচাতে চেয়েছেন। লাল জহরত পান্না চুনি মুক্তমালার সমান নানা জ্ঞান ও শিক্ষায় নিজের দেশমাতাকে সমৃদ্ধ করতে চান। এভাবেই তিনি দেশমাতার দুঃখ ঘোচাবেন। নাম্বার 3, কবি ও কবিতার নাম লিখে শূন্য স্থান পূরণ করো। কবির নাম লিখবে সুনির্মল বসু। কবিতার নাম সবার আমি ছাত্র। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে, এখানে হবে জ্বলতে। তারপরে হবে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নাম্বার 4 ক, অর্থ লেখো যে কোনো 6টি। মৌন লিখবে নীরব, চমৎকার লিখবে খাসা, আমন্ত্রণ লিখবে নিমন্ত্রণ, রসদ লিখবে মজুত উপকরণ, বাগিচা লিখবে বাগান, নিশান চিহ্ন বা পতাকাও লিখতে পারো এখানে, আশ্চর্য লিখবে অবাক। নাম্বার খ, বাক্য রচনা করো যে কোনো 3টি। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো, সবকটি কিন্তু করতে হবে। পণ লিখবে আমি পণ করেছি, এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করবই। এরপর আছে ব্যাকুল, লিখবে বাচ্চাটি অসুস্থ হয়ে যায়, মা ব্যাকুল হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। এরপরে লিখবে গৌরব, লিখবে চন্দ্রযান 3 আমাদের দেশের গৌরব বৃদ্ধি করেছে।
এরপর রয়েছে আবিষ্কার, লিখবে বিজ্ঞানীরা নানান জিনিস আবিষ্কার করেন। এরপর রয়েছে নজরানা, নব দম্পতিকে বিশেষ নজরানা দিয়ে অভিবাদন জানানো হয়। নাম্বার 4 গ, বর্ণ বিশ্লেষণ করো যে কোনো তিনটি। এখানে আছে লাজুক, লিখবে ল যোগ আ যোগ বর্গের জ যোগ রস্যু যোগ ক যোগ অ। তারপরে রয়েছে মোমবাতি, লিখবে ম যোগ ও যোগ ম যোগ অ যোগ ব যোগ আ যোগ ত যোগ রস্যই। এরপরে রয়েছে দেশান্তর, লিখবে দ যোগ এ যোগ তালিবস্য যোগ আ যোগ ন যোগ ত যোগ অ যোগ র যোগ অ। এরপরে রয়েছে মুশকিল, লিখবে ম যোগ রস্যু যোগ তালিবস্য যোগ অ যোগ ক যোগ রস্যই যোগ ল যোগ অ। এরপরে রয়েছে ক্রমাগত, লিখবে ক যোগ র যোগ অ যোগ ম যোগ আ যোগ গ যোগ ত যোগ অ। নাম্বার ঘ, বিপরীত শব্দ লেখো যে কোনো 6টি। এখানে আছে দুরন্ত, লিখবে শান্ত, দুঃখ লিখবে সুখ, শুরু লিখবে শেষ, নবীন লিখবে প্রবীণ, দুর্বল লিখবে সবল বা শক্তিশালী, অভ্যাস লিখবে অনভ্যাস, ভালো লিখবে খারাপ। নাম্বার 5 ক, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো 4টি। তো প্রথমটি হবে দেখো গুরুমশাই, তারপরে হবে সর্বনাশ, তারপরটি হবে টেলিভিশন, তারপরটা হবে পঙ্ক্তি ভোজন, তারপরটা হবে উৎসাহ। নাম্বার খ, লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি। বৃদ্ধ লিখবে বৃদ্ধা, সাহেব লিখবে মেম বা এখানে লিখতে পারো তোমরা ডিবিও লিখতে পারো, শিক্ষক শিক্ষিকা, কাকা কাকি, চাকর লিখবে চাকরানি। নাম্বার গ, এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি। যিনি চিকিৎসা করেন লিখবে চিকিৎসক, যে ফেরি করে বেড়ায় লিখবে ফেরিওয়ালা, যে সব কিছু খায় লিখবে সর্বভুক, জল ও স্থলে যে থাকে এখানে লিখবে উভচর, যিনি গান করেন এখানে লিখতে পারো গায়েন। নাম্বার 6, যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো সর্বাধিক 10টি বাক্যে। তো এগুলি আমি বইয়ের পাতা থেকে তোমাদের দিয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছ, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের বন্ধু বান্ধবীদের ভেতর ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতন পড়াশোনা করে এগিয়ে যেতে পারে।